কাইফ হাঁটা ধরলে রিয়া অবাক হয়ে তার পিছু পিছু যায়। গেইটের বাহিরে এসে কাইফ রিয়ার উদ্দেশ্যে নরম স্বরে বলে, নূরকে তোর দায়িত্বে দিয়ে গেলাম। খেয়াল রাখিস আর সাবধানে তাকে বাড়ি পৌঁছে দিস। রিয়া মুচকি হেসে বলে, চিন্তা করিস না, তোর বউকে আমি সেফলি বাসায় পৌঁছে দিব। সব কিছুর ঊর্ধ্বে আমার বন্ধু ছিলি তুই, আর সেটা আজীবন থাকবি। তুই মানিস আর না মানিস, এইটুকু বিশ্বাস রাখতে পারিস যে আমি তোর কোনো ক্ষতি করব না। কাইফ হাসল। রিয়ার দিকে তাকিয়ে ফের বলল, একটা কথা বলবো? জীবনে বারবার সুযোগ মেলে না। যদি কেউ দ্বিতীয় সুযোগ পায় তাহলে সেটা কিছুতেই হেলা করা ঠিক না, বরং তাকে গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত। একটু থেমে ছোট শ্বাস ফেলে আবারও বলে, ফারহান ভালো ছেলে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফিন্যান্সিয়াল স্ট্যাটাস সব দিক দিয়েই ভালো। সবচেয়ে বড় কথা, তোর জন্য ওর মনে অনুভূতি আছে, যা পানির মতো স্বচ্ছ আর স্পষ্ট। তাই আমার মতে তাকে বেশি অপেক্ষা করানো ঠিক হবে না। বাকিটা তোর ইচ্ছা। কথাটা বলে কাইফ রিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেল। রিয়ার চোখ ছলছল করে উঠল, মুখে তার অল্প হাসি। তার মনে পড়ল এভাবেই ছোটবেলায় কাইফ তার মাথায় হাত রেখে তাকে দোয়া করত, সাপোর্ট করত একজন বন্ধু হিসেবে। কৃতজ্ঞতায় চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ল। রিয়া তার সাথে সাথে মুছে ফেলল। সারাদিন গল্পগুজব করে সন্ধ্যার দিকে নুরাকে নিয়ে বাসায় ফিরল রিয়া। আসার আগে ফারহানকে থ্রেড দিয়ে এসেছে যেন মোবাইল খুঁজে চার্জ দিয়ে তাকে ফোন দেয়। ফারহান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই শান্ত হয় রিয়া। নুরা বাসায় এসে কাইফকে জানায় তাকে রিয়া সেফলি বাসায় পৌঁছে দিয়েছে। কিন্তু বাসায় আসার পরেই তার আবারও তলপেটের নিচে হালকা ব্যথা শুরু হয়। নুরা সেই ব্যথা পাত্তা না দিয়ে রাতের জন্য রান্না বসায়। একটু পরই কাইফ চলে আসবে, তখন নুরাকে কিচ্ছু করতে দিবে না সে, তাই ঝটপট সব করতে লাগে। পরের দিন নুরার বান্ধবীরা তার বাসায় আসে দেখা করতে। দুদিন যাবৎ কলেজ খুলেছে কিন্তু নুরা কলেজ যায় না বলে তারা সরাসরি বাসায় চলে আসে দেখা করতে। নুরা রান্নাঘরে তাদের জন্য নাস্তা সাজাচ্ছে, প্লেটে পেছন থেকে কাইফ গুমরা মুখে রান্নাঘরে প্রবেশ করে নুরার পাশে দাঁড়ায়। নুরা কাইফের দিকে একবার তাকিয়ে আবারও কাজ করতে করতে বলে, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আজকেই ওদের আসতে হলো? তুমি মানা করতে পারলা না? নুরা অবাক হয়ে বলে, আমি কিভাবে মানা করব? ওরা তো আমাকে ফোন দিয়ে আসেনি। একটা দিন বুকে কাছে পাই, সেদিন ও যদি বাসায় মেহমান এসে বসে থাকে তাহলে কেমনটা লাগে? নুরা ঠোঁট কামড়ে হেসে ফেলে। দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছেন আপনি মিস্টার এহসান। একটা মাত্র ছোট্টমোট্ট কিউট, সুন্দরী, অপরূপা, মায়াবতী, হট অ্যান্ড সেক্সি বউ আমার। তাহলে তার প্রেমে পাগল হওয়া কি স্বাভাবিক না? নুরা লজ্জায় অন্যপাশ ফিরে বলে, চুপ করুন আপনি, লজ্জা লাগছে আমার। কাইফ নুরাকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে কানে বলল, কবে থেকে কাছে আসি না বলো তো? নুরার কান গরম হয়ে গেল। লজ্জায় গাল দুটো রক্তিম আভা ছড়াচ্ছে। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আস্তে করে বলল, কি করছেন? ওরা কেউ চলে আসবে, ছাড়ুন। উহুম। কাইফ নুরার গালে নাক ঘষে ছোট ছোট চুমু খেতে লাগল। নুরার শরীর নেতিয়ে পড়ছে স্বামীর ছোঁয়ায়। সে নিজেকে সামলে নিয়ে অনুরোধ করে বলল, প্লিজ ছাড়ুন মিস্টার এহসান, ওরা কেউ দেখে ফেললে মান সম্মান থাকবে না। কাইফ নুরার গলায় চুমু খেয়ে বলল, তাহলে ওদের যেতে বলো, এখন আগামীকাল বা অন্যদিন আসতে বলো। নুরা আশ্চর্য হয়ে গেল কাইফের কথায়। কোনো মেহমানকে এভাবে বাসা থেকে তাড়িয়ে দেওয়া যায়? কি বলছেন, মাথা ঠিক আছে? না, ঠিক নেই, আই নিড ইউ। নুরা ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ওরা যেয়ে নিক। এত সময় নেই জান, আই ডেসপারেটলি নিড ইউ। কিন্তু আমি এখন কি বলবো ওদের, এটা কি সম্ভব? কি ভাববে তারা, একটু বুঝার চেষ্টা করুন। তুমি ওদের গিয়ে বলো আমার দাদু মারা গেছে, আমরা সেখানে যাব। ছি, মরা মানুষকে নিয়ে মিথ্যা বলবো? আজব, মানুষ মরেই মিথ্যা বলার জন্য যান। তুমি এত কিছু না ভেবে আমার কথা ভাবো, আমার অবস্থা খারাপ হচ্ছে। নুরা নেকা কান্না করে বলল, আমি মরা মানুষকে আবার মারতে পারবো না, প্লিজ। ওকে, তাহলে এখন আমাকে শান্ত করো। কথাটা বলেই কাইফ নুরার ওড়না টান দিয়ে খুলে নিজের গলায় ঝুলাল।
নুরা মানা করতে করতে পেছন যেতে লাগল, কিন্তু কাইফ সেদিক পাত্তা না দিয়ে নুরার কোমর চেপে ধরে কাছে টেনে তার গলায় মুখ ডুবাল। কেঁপে উঠল নুরা। কাইফের ঠোঁটের এলোমেলো স্পর্শে নিঃশ্বাস ঘন হয়ে আসলো তার, কোনোমতো নিজেকে সামলিয়ে বলল, থামুন, যেতে বলছি ওদের, থামুন প্লিজ। কাইফ তাকে ছেড়ে বিশ্বজয়ের হাসি দিল। নুরা হতাশ হয়ে কাইফের গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিজের গায়ে জড়াল। নাস্তার ট্রেটা হাতে নিয়ে চুপচাপ ড্রয়িং রুমে চলে গেল। কাইফ খুশিমনে নিজের রুমে গিয়ে চকোলেট ফ্লেভারের পারফিউমটা খুঁজতে লাগল। কাইফ চকলেট ফ্লেভারের পারফিউমটা ইচ্ছামতো নিজের গায়ে মেখে নিল। তার মন বেশ ফুরফুরে। কতদিন পর আজ বুটাকে কাছে পাবে। পরীক্ষা, তারপর প্রেগন্যান্সির চক্করে অনেকদিন বুর কাজ ঘেঁষা হয়নি, কিন্তু আজ কোনো ছাড় নেই ভেবেই চৌড়া হাসল কাইফ। নিজে পরিপাটি হয়ে খাটে বসে অপেক্ষা করতে লাগল নুরার। প্রায় ৩০ মিনিট পর নুরা ঘরে আসে। কাইফ তখন খাটে বসে নিজের ফোন স্ক্রোল করছিল। চারপাশে চকলেটের ঘ্রাণে মৌ মৌ করছে, চেনা ভয়ে ঢোক গিলল নুরা। কাইফ নুরার উপস্থিত টের পেয়ে মুখ তুলে তাকাল। মুখের হাসি বজায় রেখে বলল, চলে গেছে ওরা? নুরা মাথা নাড়ল। কাছে আসো। নুরার শরীর শির শির করে উঠল। এমন না যে আজ প্রথম, তবুও কাইফের এমন ঠান্ডা ডাকে তার হাত পা প্রতিবারের ন্যায় অবশ হয়ে আসছে। নুরা ছোট ছোট পা ফেলে কাইফের পাশে গিয়ে দাঁড়াল। কাইফ হাতের মোবাইলটা সাইড টেবিলে রেখে উঠে দাঁড়ায়। নুরার কোমরে হাত রেখে তাকে অনেকটা কাছে টেনে নেয়। নুরার চুলগুলো উঁচু করে খোপা করা, তার উপর ওড়না দিয়ে ঘোমটা দেওয়া। কাইফ প্রথমে ওড়নাটা নামিয়ে চুলের বাঁধন খুলে দেয়। লম্বা সিল্কি চুলগুলো পিঠ কোমর ছড়িয়ে পড়ে। কাইফ মুগ্ধ চোখে দেখল কিছুক্ষণ তার বুটাকে, তারপর ঝুঁকে কপালে চুমু খেল। নুরা চোখ বন্ধ করে অনুভব করল স্বামীর ভালোবাসা। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে মুখের উপর চলে আসছে। কাইফ সেগুলো কানের পিঠে গুজে দিয়ে চুমু খেল কানের লতিতে। কেঁপে উঠল নুরা। চুমু খেয়ে স্বর্ণের ছোট দুল পরা কানের পাতলা লতিটা মুখে পুরে নিয়ে জিভ স্পর্শ করাল কাইফ। নুরা চোখ বন্ধ রেখেই কাইফের শার্ট খামচে ধরল। কানের লতি থেকে চুমু খেতে খেতে কাইফ গাল, থুতনি, নাকফুল পরা ছোট্ট নাকটায় চুমু খেয়ে থামল। নুরা ধীর গতিতে নিঃশ্বাস টানছে। কাইফ হাসল। সে নুরার দুগালে হাত রেখে তার চিকন গোলাপি ঠোঁটগুলা নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। একটু একটু করে চুমুর গভীরতা বাড়াল কাইফ। নুরা দুপা উঁচু করে একটু একটু করে রেসপন্স করছে। নুরার রেসপন্স পেয়ে কাইফ গাল ছেড়ে নুরার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে উপরে তুলল। শার্ট ছেড়ে গলা জড়িয়ে ধরল নুরা। সমান তালে রেসপন্স করতে লাগল সে। দীর্ঘ এই চুম্বনে দুজনই হুঁশ হারিয়ে ফেলল। নুরাকে খাটে শুয়ে তার উপর ঝুঁকে বসল কাইফ। ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস ফেলছে সে। নুরার অবস্থা একই। কাইফ নুরার ওড়নাটা শরীর থেকে আলাদা করে তার দুহাত নিজের শার্টের উপর রেখে লো ভয়েসও বলল, ওপেন ইট জান। নুরার হাত কাঁপছে। কাইফ তার দিকে নেশাক্ত চোখে তাকিয়ে। কাপা কাপা হাতে এক এক করে শার্টের বোতাম খুলে দিল নুরা। কাইফ সময় অপচয় না করে শার্টটা গা থেকে আলগা করে নুরার উপর ঝুঁকে বলল, নাও ইটস মাই টার্ন। কাইফের উত্তেজনা যখন চরম পর্যায়ে, সে অস্থির হয়ে দ্রুত হাতে নুরার অবশিষ্ট কাপড় খুলতে নেয়। কিন্তু তখনই হঠাৎ বাসার কলিং বেল বেজে ওঠে। কাইফ থেমে নেই, সে হুঁশ হারিয়ে ততক্ষণে নুরার অবশিষ্ট কাপড়টুকু খুলে ফেলেছে। এবার নিজেকে উন্মুক্ত করার পালা। আবারও বেলের শব্দ। কেউ পরপর বেল বাজিয়ে চলছে। নুরার হুঁশ হয়। সে কাইফের দিকে তাকিয়ে দেখে সে নিজেকে উন্মুক্ত করতে ব্যস্ত। নুরা ঢোক গিলে কাইফের হাত ধরে বলে, কেউ এসেছে, আসুক। কাইফ নুরার হাত ছাড়িয়ে নেয়। নুরা আবারও হাত ধরে বলে, থামুন, কে যেন এসেছে, দেখে আসুন। কাইফ চোখগুলো গরম করে নুরার দিকে তাকায়। নুরা ভয়ে সিটিয়ে যায়। কাইফ আবারও নুরার উপরে চড়ে বসে। নুরার পায়ে চুমু খেতে থাকে, কিন্তু আবারও কলিং বেল বেজে ওঠে। বাজছে তো বাজছেই, কোনো থামাথামির নাম নেই। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বেল চেপে ধরে রেখেছে। রাগে চোয়াল শক্ত হয়ে যায় কাইফের। সে দাঁতে দাঁত চেপে বলে, কোনো মাদার এই সময় বিরক্ত করতে এসেছে। নুরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও বলল, দেখে আসুন।
কারো জরুরি দরকার হয়তো। না হলে তো এভাবে। কাইফের রক্তিম চোখ দেখে থেমে যায় নুরা। কাইফ রাগে দাঁতে দাঁত চেপে নুরার উপর থেকে উঠে পড়ে। বড় বড় শ্বাস ফেলে ফ্লোর থেকে জামা কাপড় তুলে গায়ে জড়িয়ে নেয়। নুরার পড়ার টেবিল থেকে স্টিলের স্কেলটা নিয়ে দরজার দিকে যেতে যেতে নুরাকে শাসিয়ে যায়। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই থাকবে। কোনো মাদার এসেছে দেখে আসি আর তার বিষ নামিয়ে আসি। নুরা ঢোক গিলে উঠে বসল। কাইফের থ্রেট উপেক্ষা করে ফ্লোর থেকে জামা কাপড় নিয়ে দ্রুত পড়তে লাগল। যে রাগ নিয়ে বের হয়েছে কাইফ দরজায় থাকা ব্যক্তিকে নিশ্চয়ই কাঁচা চিবিয়ে খাবে। সে দ্রুত নিজেকে ঠিক করে কাইফের পেছন পেছন যায়। কাইফ স্কেলটা হাতে নিয়ে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। রাগে তার শরীর কাঁপছে। ইচ্ছে করছে দরজার বাইরে থাকা ব্যক্তিকে মাটির নিচে পুঁতে ফেলতে। সে লম্বা শ্বাস ছেড়ে ধরাম করে দরজা খুলে দেয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কেউ তার বুকের উপর আছড়ে পড়ে। দুকদম পিছিয়ে যায় কাইফ। সে ভীষণ অবাক হয় কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরায়। কিন্তু যখন সে বুঝতে পারে তাকে জড়িয়ে ধরে রাখা মানুষটা একটা মেয়ে, তখন সে নিজের থেকে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয় মেয়েটিকে। মেয়েটিকে দূরে সরিয়ে দেওয়ায় সে মুখ তুলে ন্যাকা স্বরে বলে, কাইফ ভাইয়া, চিনতে পারেন নাই আমাকে? কাইফ কপালে ভাঁজ ফেলে মেয়েটার দিকে তাকায়। গোলাপি রঙের থ্রিপিস পরা নাদুস-নুদুস মেয়েটাকে খুব ভালো করে চিনে সে। সুচি তারই মামাতো বোন। পুরো পরিবারসহ চিটাগং থাকে। কিন্তু এই মুহূর্তে তাকে নিজের বাসায় দেখে অবাক হওয়ার চেয়ে বেশি রাগ হয় কাইফের। কেননা সে ভুল সময় এসেছে। কাইফকে স্কেল হাতে রাগী লুকে নিজের দিকে তাকিয়ে থাকতে ভয়ে ঢোক গিলে সুচি। কি হয়েছে ভাইয়া, এভাবে তাকিয়ে আছেন কেন? কাইফ স্কেলটা সামনে তাক করে রাগী কণ্ঠে জিজ্ঞেস করে। তুই এখানে কি করছিস আর একা একা কিভাবে এলি? সুচি ঢোক গিলে বলল, আমি তো একা আসিনি। আব্বু আম্মুর সাথে এসেছি। তারা ওই ফ্ল্যাটে চাচা চাচির সাথে কথা বলতাছে। বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল কাইফ। সারা বছর তাদের খবর থাকে না, অথচ এখন তার বিশেষ মুহূর্তের 12টা বাজাতে চলে এসেছে। হাহ! বিড়বিড় করে কিছু কান পচা গালি দিয়ে সুচিকে ধমকে উঠল কাইফ। মামা মামি ওই ফ্ল্যাটে, তাহলে তুই কোনো সাহসে একা একা এখানে চলে আসলি? আরও ঘণ্টা খানেক অপেক্ষা করে উনাদের সাথে আসলে কি মিলাদের সিন্নি মিস হয়ে যেত। জড়ালো ধমকে কেঁপে উঠল সুচি। ততক্ষণে নুরা ও সেখানে চলে এসেছে। একটা অচেনা মেয়ের উপর কাইফকে ধমকাধমকি করতে দেখে বুকে থুথু দেয় সে। এক বুক সাহস সঞ্চার করে এগিয়ে গিয়ে কাইফের পাশে দাঁড়ায়। নুরা মিনমিনে কণ্ঠে বলে, আপনি এভাবে মেয়েটাকে ধমকাচ্ছেন কেন? কাইফ পাশ ফিরে নুরার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলাতেই মেজাজ আরও খারাপ হয়ে গেল। ইচ্ছে করছে এই বেয়াদব মেয়েটাকে ভুল সময়ে আসার জন্য স্কেল দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে দিতে। কাইফ মনে মনে আওড়ায়, না, এই বেয়াদবকে 2-4 ঘা না লাগালে আমার মনে শান্তি মেলবে না। সুচি ভ্রু কুঁচকে নুরার আগাগোড়া স্ক্যান করতে করতে তাকে জিজ্ঞেস করে, তুমি কে? নুরা তো চিনে না মেয়েটাকে, তাই চুপচাপ রইল। কিন্তু কাইফ চিবিয়ে চিবিয়ে বলল, আমার বাসায় আমার বউ ছাড়া আর কে থাকবে? দিন দিন পড়ালেখা করে কি গাধা হচ্ছিস নাকি? সুচি সাথে সাথে তার দৃষ্টি তীক্ষ্ণ করল। গভীর চোখে নুরাকে পরোক্ষ করতে লাগল, কিন্তু হঠাৎ বাহুতে স্কেলের বাড়ি পড়ায় লাফিয়ে উঠল সে। নুরা মুখে 2 হাত চেপে ধরল। আহ! বেয়াদব হচ্ছিস দিন দিন। বড় ভাবিকে সালাম না দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? সুচি বাহু ডলতে ডলতে বলল, আহ, আমি তো সালাম দিচ্ছিলাম এখুনি। ভাইয়া, আপনি মারলেন কেন? কাইফ সুচির অপর বাহুতে আরও একটা বাড়ি মেরে বলে, এখনো তর্ক করছিস বেয়াদব? সালাম দে ভাবিকে। সুচি মুহূর্তেই ফুপিয়ে উঠল। কোনমতে সালাম দিল নুরাকে। নুরা এখনো মুখে হাত দিয়ে চোখগুলো বড় বড় করে তাদের দেখছে। সুচির সালাম দেওয়া শেষ হতেই কাইফ আবারও একটা বাড়ি মারল। শুধু সালাম দিলেই চলবে? তোর পরিচয় দিবে কে? সুচি ঠোঁট কামড়ে কোনো মতে কান্না আটকিয়ে বলল, আমি সুচি, কাইফ ভাইয়ার মামাতো বোন। কাইফ হাত উঠিয়ে আবারও মারতে নিলে নুরা সাথে সাথে তার হাত ধরে ফেলল। সে ভালোই বুঝতে পেরেছে কাইফ মেয়েটার উপর কিসের রাগ ঝাড়ছে। নুরা কাইফের হাতটা শক্ত করে চেপে ধরে। সেই সুযোগে দৌড়ে পালালো সুচি। কাইফ হাত ছাড়িয়ে রুক্ষ শ্বাস ফেলে তার রুমের দিকে হাঁটা ধরলে নুরাও সেখানে ছুটে
ড্রয়িং রুমে বসে আছে কাইফের চাচা চাচি, মামা মামি, সুচি, রায়ান আর কাইফ। নুরা আর রিয়া রান্নাঘরে তাদের জন্য নাস্তা রেডি করছে। কাইফের মামি মেয়েকে বুকে জড়িয়ে কটমট করে কাইফের দিকে তাকিয়ে বলে, এভাবে ছোট বোনটাকে কেউ মারে? ভাবছিলাম বিয়ে করে বুঝি ভালো হয়ে গেছ, কিন্তু না, সেই আগের মতোই বজ্জাত রয়ে গেলে। ছোট ছোট পোলাপানদের উপর এত হাত চলে কেন তোমার? হ্যাঁ? কাইফের মামা পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন। আহ, থামবে তুমি এবার? তুমি আমাকে না থামিয়ে তোমার ভাগিনাকে জিজ্ঞেস করো না আমার ফুলের মতো মেয়েটাকে কেন মারল সে? ফর্সা হাতটা লাল হয়ে গেছে বাচ্চাটার দেখেও। কাইফ কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন মামি। আমি কি আর ওকে এমনি এমনি মেরেছি? ওর দোষেই তো মারলাম। সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় কাইফের দিকে। কাইফ মনে মনে বলে, আমার উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে এসে বেয়াদবটা এক বালতি পানি ঢেলে দিয়েছে। 3টা স্কেলের বাড়ি তো খুবই কম হয়েছে বেয়াদবটার জন্য। কিন্তু মনের কথা মনে রেখে মুখে বলল অন্য কথা। আরে আমাকে আপনার মেয়ে বলে সে নাকি একাই চিটাগং থেকে আমার বাসায় আসছে। আমি তো বিশ্বাস করিনি। একা একটা মেয়ের কি চিটাগং থেকে ঢাকায় আসা সম্ভব? তো আমি বাহিরে এসে সব চেক করি কিন্তু আপনাদের তো পাইনি। ওরে আবার ও জিজ্ঞেস করেছি, সত্যি করে বল তুই একা কিভাবে আসলি? তারপর আপনার মেয়ে কি বলে জানেন? একটু দম নিয়ে থামল কাইফ। সবাই তার দিকে তাকিয়ে, এমনকি সুচি নিজেও চোখগুলো বড়বড় করে কাইফের কথা শুনছে। কাইফ আবারও বলে, আপনার মেয়ে বলে, ইস, ঢাকা থেকে চিটাগং আসতে আবার কারো সঙ্গ লাগে নাকি? আমি এখন বড় হয়েছি, একাই চলাফেরা করতে পারি, তাই তো একাই চলে এসেছি। কাইফ আবারও থেমে সুচির দিকে তাকায়। সুচি অবাক হয়ে ভাবছে, একটা মানুষ 1 সেকেন্ডে এত বানিয়ে বানিয়ে কথা কিভাবে বলতে পারে মনে মনে। সুচির রিয়াকশনে কাইফ মনে মনে হাসে। অতঃপর মামার দিকে তাকিয়ে বলে, এবার তুমিই বলো মামা, এমন একটা কথা যদি তুমি ওর থেকে শুনোতা তাহলে কি ওকে আদর করতা নাকি মারতা? কাইফের মামা মাথা নাড়িয়ে বলল, অবশ্যই মারতাম। তাহলে বড় ভাই হিসেবে ওকে একটু শাসন করে কি আমি ভুল করেছি? একদমই না। কাইফ সবার আড়ালে বাঁকা হাসল। সুচি মুখে ফুটে কিছু বলতে চাইল, কিন্তু কাইফকে আবারও টেবিল থেকে স্কেল তুলতে দেখে ভয়ে চুপ হয়ে গেল। রিয়া আর রায়ান বাদে মোটামুটি কাইফের সব কাজিনই তার হাতে মার খেয়ে বড় হয়েছে, তাই ছোটবড় সবই তাকে ভয় পায়। সুচি তো আরও বেশি। নুরা আর রিয়া নাস্তা এনে টেবিলে সাজিয়ে রাখল। শরবতের গ্লাসগুলো একে একে সবার হাতে তুলে দিচ্ছে নুরা। কিন্তু কাইফের মামিকে দিতে গেলে ভদ্রমহিলা গ্লাসটা হাতে নিয়ে নুরার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, মেয়ে তো কাইফের অনেক ছোট। এই ছোটখাটো মেয়েদের দিয়ে আবার সংসার হয় নাকি? কাইফ বিরক্ত চোখে তাকালো মামির দিকে। নুরা অস্বস্তিতে হাত কোচ্ছলাচ্ছে। চাচি হাসি মুখে বলল, আমাদের নুরা অনেক লক্ষ্মী মেয়ে ভাবি। কি সুন্দর অল্প দিনেই সংসারটা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আমরা সবাই সন্তুষ্ট ওকে নিয়ে। কথাটা বলে নুরার মুখে হাত বুলিয়ে চুমু খেল কাইফের চাচি। মামি আড়ালে মুখ বাঁকাল। কাইফ নুরার হাত টেনে তাকে পাশে বসিয়ে শরবতের গ্লাসটা হাতে দিয়ে ইশারা করল খেতে। নুরা ইতস্তত করে গ্লাসটায় চুমুক বসাল। সুচি সবটা দেখে মায়ের মতোই মুখ বাঁকাল। রাত প্রায় 9টা। নুরা আর চাচি মিলে রান্না বান্না করছে। কাইফের মামা মামি দুদিন থাকবে কাইফের বাসায়। নুরা তো আর একা হাতে এতগুলা মানুষের খাবারের আয়োজন করতে পারবে না, তাই চাচি হাতে হাত লাগিয়ে তাকে সাহায্য করছে কাজে। রিয়া ও তাদের সাথে ছিল, কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে তাকে বাহিরে যেতে হয়েছে। আর বাকি সবাই এখনও ড্রয়িং রুমে। নুরা কাজের ফাঁকে চাচিকে জিজ্ঞেস করে, আচ্ছা চাচিমা, আমাদের বিয়েতে মামা মামিরা আসেনি কেন? চাচি আশেপাশে ভালোমতো খেয়াল করে নিচু স্বরে বলে, আরে হেরা এমনই মতলববাজ। নিজেদের প্রয়োজনে বছরে 1-2 বার কাইফের কাছে আসে, তাছাড়া তা গোমুখও দেখা যায় না। কাইফের মামা খালারা সবাই একরকম, কেউ ছেলেটার খোঁজ খবর নিত না। তাই তো আমার বাপটা ভীষণ একা ভাবত নিজেকে। ভাবি মানে তোর শাশুড়ি মারা যাওয়ার পর কেউ কাইফের সাথে ভালোমতো যোগাযোগটুকু রাখত না। প্রথম ছেলেটা অনেক কষ্ট পেত, কিন্তু পরে নিজেকে মানিয়ে নেয়। স্বামীর জন্য মায়া হল নুরার। মানুষটাকে দেখার জন্য কেমন ছটফট করে উঠল মন। অনেকক্ষণ যাবৎ দেখা হয়নি যে। সে হাত ধুয়ে চাচিকে এদিকটা দেখতে বলে ছুটে যায় কাইফের কাছে।
প্রথমে ড্রয়িং রুমে উকি দিয়ে দেখে সেখানে কাইফ নেই। তাই রুমের দিকে পা বাড়ায় সে। কাইফ শাওয়ার নিয়ে মাত্র বেরিয়েছে। তখনকার উত্তেজনাটুকু কমানোর জন্য লম্বা একটা শাওয়ার খুব দরকার ছিল। সে খালি গায়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু আয়নাতে তাকাতেই তার ভ্রু কুঁচকে যায়। সূচি ড্যাব ড্যাব করে কাইফের দিকে তাকিয়ে আছে। কাইফের ভেজা শরীর, লোমশ বুক, চড়া পিঠ দেখে তার মুখ হা হয়ে আছে। কাইফ পেছন ফিরে ধমকে উঠল, তুই এখানে কি করছিস? ধমকে চমকে উঠল সূচি। ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি তো আপনাকে খুঁজতে এসেছিলাম ভাইয়া। কেন, আরও মার খাওয়ার ইচ্ছা আছে নাকি? সূচি সাথে সাথে মাথা নাড়ল দুপাশে। কাইফ বাঁকা হেসে বলল, কিন্তু আমার তো মন ভরেনি। এসেই যখন পড়েছিস তাহলে আয় আমার ইচ্ছেটাকে পূরণ করি। সূচি ডানে বামে না তাকিয়ে ভৌ দৌড় দিল। যেতে সময় ধাক্কা খেল নুরার সাথে, কিন্তু সেদিক না তাকিয়েই আবারও দৌড়ে পালাল। নুরা কপালে ভাঁজ ফেলে রুমে ঢুকল। কাইফকে খালি গায়ে একা একা মুচকি মুচকি হাসতে দেখে কপালের ভাঁজ দ্বিগুণ হল নুরার। একা একা হাসছেন কেন? কাইফ হাসতে হাসতে নুরাকে বলল, কিছু না। নুরার ভালো লাগল না উত্তরটা। সে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, এভাবে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন কেন? যান, শার্ট পরেন দ্রুত, বাসায় যে মেহমান আছে মনে নেই নাকি? কাইফ নুরার কথা মতো আলমিরার কাছে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠে, বালের মেহমান। রাতে ভালোমতোই সবাই ডিনার শেষ করে, কিন্তু বিপত্তি ঘটে ঘুমানোর সময়। কাইফের বাসায় একটাই গেস্ট রুম, আর সেই রুমের খাট বেশি একটা বড় না। দুজন শুইতে পারলেও তিনজন একদমই অসম্ভব। এখন মামা মামি যদি গেস্ট রুমে থাকে তাহলে সূচি কোথায় ঘুমাবে? কাইফের চাচি কথাটা শুনে সূচিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। রাতটা না হয় রিয়ার রুমেই থাকুক। কিন্তু সূচি যেতে রাজি হয় না, কারণ রিয়াকে সে পছন্দ করে না। কিন্তু এই কথা তো আর কাউকে বলা যাবে না, তাই বিভিন্ন তালবাহানায় সে বুঝিয়ে দেয় যে রিয়ার সাথে রুম শেয়ার করবে না সে। রিয়া মনে মনে খুশি হয়, কারণ সে নিজেও এই বিচ্ছু মেয়েকে দুই চোখে দেখতে পারে না। কাইফের সাথে রিলেশনে থাকা অবস্থায় খুব জ্বালিয়েছে এই মেয়ে। সবসময় কাইফের দিকে কুদৃষ্টি থাকত তার। নুরাকেও সাবধান করতে হবে। হুহ, বেয়াদব একটা মনে মনে বলল রিয়া। কাইফ এবার বিরক্ত হয়ে বলল, তাহলে তুই ড্রয়িং রুমে থাক। সোফা অনেক বড় আছে, তোর ভালোমতো জায়গা হয়ে যাবে। সূচি নেকা কণ্ঠে বলল, কাইফ ভাইয়া, আমি এতদিন পরে আপনার বাসায় আসলাম আর আপনি আমাকে সোফায় ঘুমাতে দিবেন? দ্যাটস নট ফেয়ার। কাইফের মামা বলে উঠল, আরে এত চিন্তার কিছু নেই। সূচি আর তার মা গেস্ট রুমে ঘুমাক, আমি ড্রয়িং রুমে শুয়ে পড়ব। মামি ফোরন কেটে বলল, এতগুলো মাস পর আমরা মেহমান হয়ে আসছি, দুদিনের জন্য এভাবে কষ্ট করতে? আমরা কি আর রোজ রোজ আসি? কাইফ তার মামির কথায় দাঁতে দাঁত চেপে বলে, তাহলে আপনিই বলেন কি করব মামি? সূচি তখন মায়ের কাজ ঘেঁষে মিনমিনিয়ে বলে, আম্মু আব্বু গেস্ট রুমেই থাক। আমি না হয় নুরা ভাবির সাথে আপনাদের ঘরে ঘুমালাম, তাহলেই তো হল। নুরা এমন কথা শুনে সাথে সাথে কাইফের দিকে তাকায়। কাইফের তো মেজাজটাই খারাপ হয়ে গেছে। সে আগুন চোখে সূচির দিকে তাকায়। যেখানে বুকে ছাড়া একটা মুহূর্ত কাটালে ও কাইফের পুরো দুনিয়াটা বিষাদে ভরে যায়, সেখানে এই বেয়াদব মেয়ে তাকে দুটো রাত ছাড়া থাকার কথা বলছে। কত বড় সাহস! সে রাগে চোয়াল শক্ত করে গর্জে উঠে, ইম্পসিবল।